বাসর রাতে বসে যে খাটে বসে আছি, কিন্তু তার আসার এখনো নাম নেই। ছেলেটিকে আমি এখনো দেখিনি, আর নামটাও জানি না। ছেলেটির বায়না ছিল বিয়ের আগে কেউ তাকে দেখবে না। শুনেছি ছেলেদের পরিবারে নাকি 10 নাকি 12টা বাড়ি আছে। ছেলেটি নাকি অনেক বড় লোক, সে একজন ইঞ্জিনিয়ার। আমি সেই কখন থেকে তার জন্য অপেক্ষা করতেছি। আমার ছেলেটিকে খুব খুব দেখতে ইচ্ছে করতেছে। কিছুক্ষণ পর দরজায় ঠাস করে আওয়াজ পেলাম। মনে হয় সে এসেছে, তাই আমি একটু নড়ে চড়ে বসলাম। কিছুক্ষণ পরে ছেলেটি রুমের ভেতরে ঢুকলো। লাইট লিভালো, তাই কেউ কারো মুখ দেখতে পাচ্ছি না। হঠাৎ ছেলেটি লাইট জ্বালালো, তাই আমি ওর দিকে তাকালাম। তাকিয়ে আমি তো অবাক। আমি বললাম, তুমি এখানে কি করে? তাহলে চিনতে পেরেছিস? আমি বুঝেছি এই 5 বছরেই হয়তো চিনতে পারবি না। তার মানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? হুম, আমার সাথেই তোর বিয়ে হয়েছে। আমি দেখতে পেলাম আবিরের চোখ লাল। হয়তো ও প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে। আমি ভয়ে ভয়ে বললাম, আমাকে তুমি কেন বিয়ে করলা? কেন বিয়ে করেছি তাহলে দেখ। আমি ওর কাছে চলে গেলাম, তারপরে আমি ওকে খাটে শুইয়ে দিলাম, তারপরে ওর উপরে ঝাঁপিয়ে পড়লাম। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার কিন্তু লাগতেছে। তাই এটা তো কিছুই না, কেবল তো শুরু। তোকে আমি বিয়ে করেছি শুধু এইগুলো করব তার জন্য। তারপরে 6 মাস পরে ছেড়ে দিব। আমার মনের আশাটা মিটিয়ে তোর অত্যাচারগুলো আজও আমাকে ভালোভাবে ঘুমাতে দেয় না। মনে পড়ে কি সেই পুরনো কথা? প্লিজ আমাকে ছেড়ে দাও। তাই ছেড়ে তো দিব, কাজগুলো আগে করে নিই তারপরে। আবির, আমার সারা শরীরে ব্যথা পাচ্ছি। এখন ভালো ভালোতে সব কিছু খুলে ফেল। আমি এগুলো কিছুই করব না। এই বলে আমি ওর বুকের উপরের কাপড়টা সরিয়ে নিলাম, তারপরে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। আমি আর পাচ্ছি না, আমার অনেক ব্যথা লাগতেছে। প্লিজ এবার ছেড়ে দাও। তোকে তো পারতেই হবে। তুই আমার সাথে কি করেছিলি তা কি তোর মনে পড়ে না? আমি কিসের ভুল ছিল? শুধু তোকে আমি ভালোবেসেছিলাম, তাই না? আমি তোমার সাথে অনেক কিছু করেছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোর মতো মেয়েকে করব ক্ষমা? আমাদের প্রতিদিন ফুলশয্যা হবে, তোকে তালাক দেওয়ার আগ পর্যন্ত। প্লিজ এইভাবে বলো না। আমি আবারও ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম, তারপরে হারিয়ে গেলাম ভালোবাসার মহামিলনে। আমি আর পারতেছি না। আমার কাজও শেষ, এখন যা সোফায় গিয়ে শুয়ে পড়। ওখানে অনেক শীত, আমি কিভাবে শুবো? তোকে পারতেই হবে, তুই যাবি কি না? আমি যাব না। হারামির বাচ্চা, বিছানা থেকে শুধু এইটুকু জেনে নে, আমি শুধু তোর সাথে এইগুলো করব, তাই তোকে বিয়ে করেছি। তারপরে যে সময় আমার মনে সব আশাটুকু মিটে যাবে তখন তোকে ছেড়ে দিব। আমি ওখান থেকে নেমে সোফায় চলে আসি। সারা শরীর অনেক ব্যথা করতে আছে। আমি ভাবতেছি অবশেষে আমার এই দিনটি দেখতে হবে। তা আমি জীবনেও ভাবিনি। যাকে আমি অনেক অত্যাচার করেছি, তার হাতে এগুলো আমি ভাবতে আছি। আর আমার কেমন যেন অনেক শীত লাগতেছে। আমি শুয়ে পড়ি। আপনারা ভাবছেন কি আমি ওর সাথে কেন এগুলো করছি জানতে চান? তার আগে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি আবির, এই শহরের নামকরা একজন ইঞ্জিনিয়ার। আমাকে চিনে না এমন কোনো মানুষ নেই। আর এই হলো ফারজানা, যার সাথে আমি এতক্ষণ অত্যাচার করেছি। আমি শুধু ওকে বিয়ে করেছি ওর অহংকার ভাঙার জন্য। ও হলো সবচেয়ে একটা অহংকারী মেয়ে। ওর জন্য আমার জীবনটা তছনছ হয়ে গিয়েছে। কেন ওর জন্য আমার জীবনটা এইভাবে তছনছ হয়ে গেছে চলুন যাওয়া যাক সেই 5 বছর পিছনে। তখন আমি অনার্স প্রথম বর্ষে পড়তেছি। আমরা তখন অনেক গরিব ছিলাম, নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। ফারজানা ছিল আমার প্রথম ক্রাশ। ওকে আমি ইন্টার ফার্স্টে যে সময় পড়ি সেই সময় থেকে ওকে ভালোবেসে ফেলি, কিন্তু কোনো সময় বলতে পারিনি। একদিন আমি আর আমার একজন বন্ধু ক্লাসে বসে আছি, কিছুক্ষণ পরও বলল, কিরে তোর নায়িকাকে কবে প্রপোজ করবি? মামা আমার তো ভয় করে কেমন জানো। তোর প্রপোজ করা লাগবে না, যেদিন অন্য কারো হয়ে যাবে সেদিন ঠিক পাবি। রাকিবও কি রাজি হবে? শালা বলে তো দেখ। যা আগামীকালকে ওকে প্রপোজ করব। ঠিক আছে। আমি সব ক্লাস শেষ করে বাড়িতে চলে আসি। পরের দিন দোকান থেকে একটা গোলাপ ফুল নিয়ে কলেজে চলে আসি। এসে দেখি ফারজানা ওর বান্ধবীর সাথে বসে বসে কথা বলতেছে। তাই আমি ওকে ডাক দিলাম। কিছুক্ষণ পর ও আমার কাছে আসলো। কি ডাক দিলি কেন? তোকে না,
একটা কথা বলার ছিল। ধুর, কি কথা বল। তোর মতো ছেলের সাথে কথা বললে সবাই সন্দেহ করবে। এখন বল কি কথা। ফারজানা, আসলে আমি তোকে যে সময় ইন্টার ফার্স্টের ক্লাসে যে সময় দেখি তখন থেকে আমি তোকে ভালোবেসে ফেলেছি। এতদিন ভয়ের কারণে কিছু বলতে পারিনি। তুই আমার সারা জীবনের সঙ্গী হবি। কথাটা শুনে আমার অনেক হাসি পেল, তবু হাসি থামিয়ে বললাম, তাই নাকি? কেন আমাকে এত ভালো লাগে? জানি না, তবে আমি স্বপ্নে দেখেছি তুই আমার জীবন সঙ্গী। এ মা, তাই? তোর প্রপোজ আজ আমি গ্রহণ করব না। কালকে যদি তুই আমাকে কলেজের সবার সামনে প্রপোজ করতে পারিস তাহলে আমি তোকে ভালোবাসবো। আচ্ছা, তুই যেটা বলেছিস সেটাই হবে, আমি রাজি। আচ্ছা, এখন চলি রে। আমি ওখান থেকে বান্ধবীদের কাছে চলে আসতে না আসতেই সাথী বলল, কি রে, এত হাসছিস কেন? ওই ছোট লোকের বাচ্চা আমাকে বলে ভালোবাসে। তাই তো তুইও ওকে ভালোবাসবি। তোকে পাগলা কুত্তায় কামড়িয়েছে। কত ছেলে আমায় প্রপোজ করেছে, তাদেরকে আমি ফিরিয়ে দিয়েছি। আর তো ও, তো এখন কি করবি? কালকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা বল আমাকে। তা কালকেই দেখতে পারবি। ওরে যে কালকে কি করব তা আছে শুধু আমার মনে মনে। দেখা যাবে তুই কেমন পারিস। চল ক্লাসে যাব। আমি ক্লাস করে বাড়িতে চলে আসি। তারপরে বিকেলবেলা একটা শার্ট কিনতে গেলাম। কারণটা হলো ওকে কালকে প্রপোজ করব, তাই সুন্দর দেখে একটা নীল শার্ট কিনলাম। তারপরে দোকান থেকে আবারও একটা গোলাপ ফুল কিনলাম। পরের দিন কলেজে চলে আসি। এসেই রাকিবের কাছে চলে আসি। কিরে, আজকে আবার কাকে প্রপোজ করবি? কারে আবার? আমার নায়িকাকে ও বলেছে আসবে। যদি ওকে আমি প্রপোজ করি তাহলে আমার প্রপোজের নাকি অ্যান্সার দিবে। আবি দেখ, ফারজানা এসেছে। আচ্ছা দোস্ত, চলি রে, ওকে প্রপোজ করে নিই, তারপরে তোর সাথে কথা হবে। ঠিক আছে। আমি ফারজানার কাছে চলে আসি। কিছুক্ষণ পর ফারজানা বলল, তুই এসেছিস, চল ওখানে অনেক মানুষ আছে, ওখানে বলে প্রপোজ করবি। আমি ওর পিছন পিছন চলে আসি। একটু পর ফারজানা বলল, এখন প্রপোজ কর। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। তারপরে আমি বললাম, ফারজানা আই লাভ ইউ। বলার সাথেই ফারজানা আমার কলার ধরে উঠিয়ে ঠাস ঠাস, কুত্তার বাচ্চা, তো সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমার চরের শব্দ শুনে সবাই আমাদের কাছে আসলো। একজন বলল, এখানে কি হয়েছে? আর ফারজানা বলল, এই হারামির বাচ্চা আমাকে বলে ভালোবাসে। ফারজানা এসব কি? তুই তো বললি আজকে তোকে প্রপোজ করতে। ফকিরের বাচ্চা ফকির, তুই কি আমার বাবার বিশ্ব সম্পত্তি দেখেছিস তার জন্য আমাকে ভালোবেসেছিস? তোদের মতো ফকিরের খবর আমার ভালোই জানা আছে। ফারজানা এগুলো কেমন কথা? তোর বাবার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। কুত্তার বাচ্চা, আবার মুখে মুখে কথা। এটি বলে ফারজানা আমাকে আরো 2-3টা চড় মারল। আমাকে রাকিব টেনে অন্য পাশে নিয়ে গেল। বলছি না, ও একটা অহংকারী মেয়ে, ওরা শুধু টাকাকে ভালোবাসে। আমি আর কিছুই বলতে পারলাম না। আমার শুধু চোখ বেয়ে পানি পড়তেছে। কি করব বুঝতেছি না। এখন কি করবি, বাড়ি যাবি? আমি বাড়িতে যাব। রাকিব আমাকে নিয়ে বাড়িতে চলে আসে। ফারজানা, তুই তো একটা জিনিস। কি সুন্দরভাবে অভিনয়টা করলি আর ও বুঝতেই পারলো না। আরে আর বলিস না, ওদের মতো ভিখারির খবর আমার ভালোই জানা আছে। তুই আজকে থেকে আমাদের বস। হয়েছে, চল ক্লাসে যাব। বাড়িতে এসে শুধু ওর কাজগুলো আমার চোখে ভেসে আসতেছে। ও আমাকে এইভাবে সবার সামনে অপমান করতে পারলো। আমি এগুলো কিছুই ভেবে পাচ্ছি না। আমার দোষটা কি ছিল? ওকে ভালোবাসাটা? আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। হঠাৎ আমার চোখে ঘুম এসে পড়ল, তাই আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবারও কলেজে এসে পড়ি। হাসতে হাসতেই দেখতে পেলাম সবাই আমাকে দেখে হাসতেছে। আমি বুঝতে পেরেছি কেন ওরা এইভাবে করতেছে। আমি ক্লাসরুমে চলে আসি। এসে মন খারাপ করে বসে আছি। কিছুক্ষণ পরে রাকিব আসলো। কিরে, মন খারাপ নাকি? আমি ওর সাথে কোনো কথা বললাম না। কিরে, আমার সাথে কথা বলবি না? দেখ দোস্ত, আমার কথা বলতে ভালো লাগছে না। আবে দেখ, ভেঙে পড়লে চলবে না, তোকে কিন্তু লেখাপড়া করে অনেক দূর যেতে হবে। রাকিব, আমি কি ওর কোনো ক্ষতি করছিলাম? ও কেন আমাকে এভাবে অপমান করলো? ও আমাকে বলে দিতে পারতো যে আমাকেও ভালোবাসতে পারবে না।
কলেজের সবার সামনে এভাবে অপমান না করলেও পারতো। বড় লোক মেয়েদের এটা করা কোনো ব্যাপার না, ওদের কাছে কারো সম্মানের দাম নেই। ঠিক বলছো। কিছুক্ষণ পর দেখতে পেলাম ফারজানা ও তার দলবল এসেছে। আমাকে দেখে ফারজানা ওর একটা বান্ধবীকে কানে কানে কি যেন বলতে লাগলো। সাথী, আজকে ওকে আবার কি করা যায়? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। কি বল? এই ব্যাপার খারাপ না, অনেক ভালো একটা বুদ্ধি। তাহলে তো ওকে পরের বেঞ্চে বসানো লাগবে। দরকার হলে বসবো। আমি দেখতে পেলাম ওর আমাদের পিছনের বেঞ্চে এসে বসে পড়ল। আমি ওদের দেখে উঠতে যাব, এমন সময় স্যার আসলো। তাই আর ওখান থেকে ওঠা হয়নি। আমার সবাই স্যারের কথা শুনতে আসি। এর ভিতরে ফারজানা বলে উঠলো, স্যার, এই ছেলেটির গা দিয়ে গন্ধ আসতেছে, মনে হয় 10 দিনও গোসল করেনি। কথাটা শুনে ক্লাসের সবাই হেসে উঠল। আমি ফারজানাকে বললাম, ফারজানা, এইসব কী ধরনের কথা? যেটা সত্যি সেটাই তো বলতেছি স্যার। ওরে ওঠান, না হলে আমরা কিন্তু সবাই ক্লাস থেকে বের হয়ে যাব। কথাটা শুনে স্যার আমাকে বের করে দিল। আমিও বের হয়ে গেলাম। আমার শুধু চোখ বেয়ে পানি পড়তেছে। আমি বের হয়ে চোখ মুছতে মুছতে বাড়িতে চলে আসি। ফারজানা, ওর নামে এরকম মিথ্যা কথা বললি কেন? তুই ওর হয়ে দালালি করবি, তাহলে কিন্তু তোকেও বের করে দিব। সবাইকে আবির ভাবিস না, আমি কিন্তু আবিরের মতো না। ছেলেটিকে বোকা পেয়ে যা খুশি সেটা করা ঠিক না, ওকে? চুপ কর তো দালাল। কিছুক্ষণ পর আমি বাড়িতে চলে আসি। এসে শুয়ে শুয়ে কাঁদতে আসি আর ভাবতেছি যে কেন ওকে প্রপোজ করলাম আর ও আমাকে কেন এইভাবে শাস্তি দিতে আসে। পরের দিন আবারও কলেজে চলে আসি। এসে গেটের সামনে বসে আছি। কিছুক্ষণ পর ফারজানা আসলো। কিরে, গেটের দারোয়ানের চাকরিটা কি তুই করতে আসিস? তোদের মতো ছোট লোকের আর কি বা চাকরি করবে? কথাটা শুনে মাথায় অনেক রাগ উঠল। আমি গিয়ে ওর গালে ঠাস ঠাস 2টো চড় লাগিয়ে দিলাম। তুই আমাকে এত অপমান করে কি পাও? তুই আমার গায়ে হাত তুললি, কুত্তার বাচ্চা! তোকে তো আমি দেখে নিব। এটা বলে ফারজানা চলে গেল। আমিও রাকিবের সাথে ক্লাসের ভিতর চলে আসি। কলেজে ছুটির পর গেট দিয়ে বের হতে যাব, এমন সময় বড় ভাইয়ের ডাক। আমি তার কাছে চলে গেলাম। কিরে, তুই ফারজানার চর মারছিস কেন? তারপর আমি সব তাকে বললাম। শালার পো, মিথ্যা কথা বলার জায়গা পাস না। এটি বলে সে আমাকে মারা শুরু করে দিল। আমি শুধু চুপ হয়ে তার মার খেয়ে যাচ্ছি। আর যদি ওর সাথে লাগতে আসো তাহলে তোর খবর আছে। আমি তার কথা শুনে বাড়িতে চলে আসি। আমি এসে আবারও কান্না শুরু করে দিলাম। হয়তো ওর জন্য আমার লেখাপড়াটা এভাবে বন্ধ হয়ে যাবে, আমি আর কিছু ভাবতে পারছি না। তার মার খেয়ে আমার 7 দিন জ্বর ছিল। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে গেল। ও শুধু আমাকে অপমানই করতো আর মাঝে মাঝে সবার সামনে বসে জ্বর মারতো। এইভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন আমার জীবনটা অন্ধকার এসে পড়ে। আমাকে প্রিন্সিপাল এই কলেজ থেকে বের করে দেয়। প্রতিদিনের মতো ক্লাসে আসি। আজ একটু তাড়াতাড়ি কলেজে চলে আসি। এসে দেখি কলেজে কেউ নেই, শুধু ফারজানা ও তার দলবল। আমি এসে বাম পাশে বসে রয়েছি আর বইটা বের করে পড়তেছি। দেখ ফারজানা, আবির এসেছে। ওকে আজকেই কলেজ থেকে বের করার ব্যবস্থা করতে আসি। কি করবি বল? আগে বল, কোনো স্যার কি এখনো এসেছে? না তো, এখনো আসেনি। কোনো স্যার আসলে আমাকে একটু বলবি। কেন, কি করবি বল না আমাকে। তা তোর নিজ চোখেই দেখতে পারবি। ওই দেখ, প্রিন্সিপাল স্যার গেট দিয়ে ঢুকছে। এখনই বুঝবে ও মজা। আমি বসে বসে পড়তে আসি, এমন সময় ফারজানা আসলো আমার কাছে। তাই আমি ওকে দেখে উঠতে যাব, এমন সময় ফারজানা বলল, কিরে, তুই যাইস কই? এটা বলা মাত্রই ফারজানা ওর ওড়না খুলে আমার হাতে দিল আর আমাকে সবার সামনে জড়িয়ে ধরল। বাঁচাও বাঁচাও স্যার, বাঁচান! আমি দেখতে পেলাম কথাটা শুনে প্রিন্সিপাল স্যার ছুটে আসলো আমাদের কাছে। এখানে কি হয়েছে? ফারজানা আমাকে ছেড়ে দিয়ে বলা শুরু করে দিল, দেখেন স্যার, আমি ওর কাছে পড়া জানতে এসেছিলাম, তার বিনিময়ে ও আমার ওড়না গায়ের থেকে খুলে ফেললো আর ও আমাকে অনেক কিছু করতে চেয়েছে। সি সি আবির, তোমার থেকে আমি এটা কোনোদিনও আশা করিনি, তুমি যে এত নিচে নামবে। বিশ্বাস করেন স্যার, আমি এগুলো কিছুই করিনি। ও সব মিথ্যা বলতে আছে। এর ভিতরে ফারজানা একটা বান্ধবী বলল, স্যার, ও ফারজানার ওড়না ধরে টান দিয়েছে, এটা আমার নিজের চোখে দেখেছি। আবির, তাহলে ওরা কি মিথ্যা কথা বলবে? আমি আর কিছুই বলতে পারলাম না। আমার শুধু চোখ দিয়ে পানি পড়তে আছে। স্যার,
আর ওকে যদি আপনি কলেজ থেকে না তাড়ান তাহলে আমার আর কেউই আর কলেজে আসবো না। আজকে হয়তো ও আমার সাথে এটা করেছে, কিছুদিন পরে তো অন্য একটা মেয়ের সাথেও এটা করবে, তাই না? ঠিক আছে, তোমরা যেটা বলেছো সেটাই হবে। প্লিজ স্যার, আমাকে এই কলেজ থেকে তাড়াবেন না। এই কলেজ নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি আর কোনো কথা শুনতে চাই না। স্যার আমার কাছে একটা টিসি ধরিয়ে দিল আর স্যার চলে গেল। আমার চোখ দিয়ে শুধু বৃষ্টির মতো পানি ঝরতেছে। আমি আসার সময় ওদের সবাইকে একটা কথা বললাম যে এই পাপের শাস্তি তোদেরকেও একদিন পেতে হবে। আরে তুই তাড়াতাড়ি দূরে যা, তোকে আমি আর দেখতে চাই না। আমি ওখান থেকে বাড়িতে চলে আসি আর ভাবতে আসি আমার লেখাপড়া কি তাহলে এখানেই শেষ হয়ে যাবে? আমি আর কিছুই ভাবতে পারছি না। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। আম্মু এসে দরজা খুলে দিল আর আমাকে দেখেই রাগ হয়ে আমার গালে দুটো চড় লাগিয়ে দিল। আম্মু, তুমিও আমাকে মারলে? ছি ছি আবির, তুই ওই মেয়েটার সাথে এটা করলি? আমি তো কিছু বুঝতেছি না। আম্মু, তুমিও আমাকে বিশ্বাস করতে পারলা না? তোর কথা বিশ্বাস করবো না আর। আমাকে তো তোকে ছেলে হিসেবে ভাবতেই লজ্জা করছে। এমন সময় দেখতে পেলাম রাকিব এসেছে আমাদের বাড়িতে আর এসেই বলতে লাগলো, তোকে কি কলেজ থেকে বের করে দিয়েছে? হুম। তোকে আমি আগেই বলেছি আগে আগে কলেজে যাবি না, তুই তো আমার কোনো কথাই শুনলি না। কিছুক্ষণ পর আম্মু বলল, তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝছি না। আসল কথা কি আন্টি আমি বলি, আসলে আবিরের কোনো দোষ নেই, আপনার ছেলের উপর সেই মেয়েটি উঠে পড়ে লেগেছিল। তারপরে ঘটনা আম্মুকে সব বললাম। এত সব হয়ে গেছে তা আমাকে কিছুই জানাসনি? আমি বুঝেছি ও থেমে যাবে, কিন্তু ও থামেনি। আমাকে দিনের পর দিন অত্যাচার করছিল। এখন তুই কি করতে চাস? জানি না। আবির, আমি এখন আসি, আর তুই কি আর কলেজে যাবি না? আমাকে টিসি দিয়ে দিয়েছে, হয়তো আর কলেজে যাওয়া হবে না। আচ্ছা, তোর সাথে কালকে কথা হবে। আমি ওখানে থেকে আমার রুমে চলে আসি। এসে একা একা কান্না করতে আসি আর ভাবতে আসি আজ গরিব বলে ও আমার সাথে এটা করেছে। আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না। আমার চোখের পানি আজ আর বাধা মানতেছে না। হঠাৎ আম্মু আসলো আমার রুমে। আবির আর লেখাপড়া করতে চাস না? কিভাবে করব বলো? আমাকে তো বের করে দিয়েছে। আবির, আমি তোর খালার সাথে কথা বলছি, সে তোকে... তারা নিজেরাই তো গরিব, তাহলে আমাকে কিভাবে খাওয়াবে? আমি বলেছি এটা, তবুও তোকে যেতে বলেছে। ঠিক আছে, আমি কালকেই ঢাকা চলে যাব। আচ্ছা, আর মন খারাপ করিস না আর ভেঙেও পড়িস না। তোকে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। কিছুক্ষণ পর আম্মু চলে গেল। আম্মু কথাটা যেন আমার কানে লেগে গেল যে আমার ভেঙে পড়লে চলবে না, তাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। রাতে আমার ঘুম হলো না, সারা রাত শুধু পুরনো কথা ভেবে কান্না করেছি। পরের দিন আম্মুর কাছে বলতে আসলাম, আম্মু, আমি ঢাকা চলে গেলাম। আচ্ছা বাবা, যা, আর সাবধানে যাবে কিন্তু। আমি আর ওখানে দাঁড়ালাম না, কারণ আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল। আসার সময় আম্মুও কান্না করেছিল। আমি ঢাকা এসে পড়ি, তারপরে খালাদের বাসায় চলে আসি। আমাকে দেখে সবাই আমার কাছে আসলো। কি রে বাবা, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি ফ্রেশ হয়ে খেতে চলে আসি। পরের দিন খালামণি একটা সুন্দর একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। প্রথম প্রথম মানিয়ে নিতে আমার অনেক কষ্ট হয়েছে, তবুও মানিয়ে নিয়েছি। একদিন সবার সাথে খেতে আসি, এর ভিতরে খালামণিকে বললাম, খালামণি, আমি একটা চাকরি করতে চাই। কি বলো এসব? লেখাপড়া বাদ দিয়ে কিসের চাকরি করবি? আরে লেখাপড়া করব আর চাকরিও করব। আচ্ছা, তোর খালু যেখানে চাকরি করে সেইখানে করতে পারবি? পারবো না কেন? আমাকে পারতেই হবে। আচ্ছা, তোর খালু আসলে বলবো। পরের দিন খালুর সাথে তাদের অফিসে চলে আসি। আমার কাগজপত্র খুব ছিল, চাকরি হলো, নাইট ডিউটি, আমি রাজি হয়ে যাই। সকালে কলেজে যেতাম আর তার আগে দুটো টিউশনি করাতাম আর রাতে চাকরিটা করতাম। আমার একটা লক্ষ্য ছিল, আমি অনেক টাকার মালিক হব। আস্তে আস্তে আমি এগোতে থাকি আর আল্লাহ আমার আশাটা পূরণ করেছে। অবশেষে আমি অনেক টাকার মালিক হয়ে গিয়েছি। আমি এখন একজন নামকরা বড় ইঞ্জিনিয়ার। আমাকে চিনে না এমন কোনো মানুষ নেই। আমার এখন 10 থেকে 12টা বাড়ি। এই 5 বছরের আমি নিজের ভালোই উন্নতি করতে পেরেছি। মাঝে মাঝে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়, তখন আমি আর ঘুমাতে পারি না।
কষ্টে বুকটা ফেটে যায়। 5 বছর পরে আজ আমি বাড়িতে আসি, এসে আম্মুকে সালাম দিলাম। এই 5 বছরে আম্মুর সাথে কথা হতো ফোনে, বাট আমি বাড়িতে আসতাম না। আম্মুকে যখন মনে পড়তো তখন তাকে ঢাকা আসতে বলতাম। আমি এসেই রাকিবের কাছে চলে আসি। ও আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরলো। কিরে, ভুলে গেছিস আমাকে? না রে দোস্ত, তোকে ভুলবো জীবনেও না। নিজের তো ভালোই উন্নতি করেছিস, এখন একটা বিয়ে করে নে। এত তাড়াতাড়ি না, আরও পরে। তুই তো বিয়ে করেছিস তাই না? করেছি তো। আচ্ছা রাকিব, ফারজানার কি বিয়ে হয়ে গেছে? হঠাৎ ফারজানার কথা কেন? আরে বল না বিয়ে হয়েছে কি না। না, এখনো বিয়ে হয়নি। সত্যি তো? তাহলে আমি ওকে বিয়ে করব। আবির, এইগুলো তুই কি বলতে আসছিস? ও আমাকে এত অত্যাচার করেছে, আর ওকে যদি আমি ছেড়ে দেই তাহলে কেমন হবে? তুই এখন কি করতে চাস বল তো? তা তুই কিছুদিন পরেই দেখতে পারবি। আমি ওখান থেকে বাড়িতে চলে আসি, তারপরে আম্মুর কাছে চলে আসি। কিছু না খেয়ে গিয়েছিস কই? এই আম্মু, সামনে গেছিলাম। আচ্ছা আম্মু, একটা কথা বলি। কি কথা বল। আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। তাই নাকি? কোন মেয়ে রে বাবা? তারপরে আম্মুকে সব বললাম, সে রাজি হয়ে গেল। বিকেলবেলা তারা সবাই ফারজানাকে দেখতে গেল, কিন্তু কথা দিয়েছিলাম যে ছেলের মুখ এখন মেয়ে দেখতে পারবে, বাট তারা আমাদের বিষয় সম্পত্তি দেখে রাজি হয়ে যায়। অবশেষে আমি বিয়েটা করে নেই। আর তারপরে ঘটনা তো আপনারা জানেনই। ওকে পাপের শাস্তি দেবার জন্য আমি ওকে বিয়ে করেছি। এখন আসুন বাস্তবে আসা যাক। দেখতে পেলাম সকাল হয়ে গিয়েছে, আর ফারজানা শীতের ভিতরে গুটিসুটি দিয়ে শুয়ে আছি। তাই আমি ওর কাছে চলে আসি। এই যে ওর তাড়াতাড়ি। কেন? উঠবি না মানে? এটা কি বাবার বাড়ি পেয়েছো? আবির, আমাকে আর অত্যাচার করো না, আমার সারা শরীর খুব ব্যথা। মনে পড়ে সেই পুরনো কথা? আমার সাথে তুই কি করছিলি? আমি যা করেছি দয়া করে আমাকে মাফ করে দাও। তোকে করব মাফ? তুই আমার সুন্দর জীবনটা পুরাই নষ্ট করে দিয়েছিস। তুমি যে সময় কলেজ থেকে চলে এসেছো তখন আমি তোমাকে অনেক মিস করি। আমার নিজেরই অনেক খারাপ লাগা শুরু করে। তোমার সাথে যা হয়, তোমার সাথে এটা করা ঠিক হয়নি। তুই করবি আমাকে মিস? ভাবতে আমার অবাক লাগে। তাও আবার তোর মতো মেয়ে। আমাকে যখন তুই মিথ্যা অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দিয়েছিস তখন তো আমি এটা দেখিনি। আবির, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি গিয়ে ওর গালে ঠাস করে চড় লাগিয়ে দিলাম আর বললাম, এই ক্ষমা চাওয়ার কথা তুই আর একদিনও বলবি না। আচ্ছা, আমি এখন কি করব? মরে যাব? আমি তোকে এত তাড়াতাড়ি মরতে দিব না। তোকে তো আমি তিলে তিলে মারবো। আর শোন, এখন ফ্রেশ হয়ে বাড়ির সব কাজ করবি তুই। আমি তো কোনো কাজ করতে পারি না। পারি না মানে? তোকে পারতেই হবে। আমি আর ওখানে দাঁড়ালাম না। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসি, তারপরে আবিরের আম্মুর কাছে চলে আসি। কি, তোমার ঘুম ভেঙেছে? আম্মু, এখন কি কাজ করতে হবে? কি বলো এইসব? বাড়িতে এত কাজের লোক আর তুমি কি কাজ করবে? তবুও আমার কাজ করা লাগবে। তোমার কোনো কাজ করা লাগবে না। আর তুমি এই বাড়ির নতুন বউ, তার চেয়ে ভালো হবে তুমি আবিরকে নাস্তাগুলো দিয়ে আসো। আমি নাস্তা নিয়ে আবিরের রুমে চলে আসি। এসে দেখি আবির কাগজে সাইন করতে আসে। তাই আমি আবিরের কাছে চলে আসি। এই নাও তোমার নাস্তা। আমি নাস্তা দিতে গিয়ে সবকিছু কাগজে পড়ে যায়। আমি সরি বলতে যাব, সেই সময় আবির আমার চুল টেনে ধরলো আর আমার চুল ধরে মারা শুরু করলো। এটা তুই কি করলি? সরি, আমার হাত কেঁপে সবকিছু পড়ে গিয়েছে। তোকে আজ মেরেই ফেলবো। প্লিজ আবির, আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হইতেছে। তুই জানিস এটা কত গুরুত্বপূর্ণ কাগজ? আর সব কিছু এইভাবে নষ্ট করে দিলি কেন? আমি বুঝতে পারিনি। এখন এইগুলো সব পরিষ্কার কর। আমি করতেছি। আমি সবকিছু পরিষ্কার করা শুরু করে দিলাম আর চোখ বেয়ে পানি পড়তে আসে। হয়তো এটা আমার পাপের শাস্তি। আমি ওর সাথে বড় অন্যায় করেছি, হয়তো সেটারই শাস্তি দিচ্ছে। আমি সবকিছু পরিষ্কার করে বাহিরে চলে আসি। কিছুক্ষণ পরে আবির আসলো আর এসেই বলা শুরু করে দিল, আম্মু, আজকে বাড়িতে কোনো কাজের লোক থাকবে না। কেন, কি হয়েছে? বাড়ির সব কাজ ফারজানা করবে। আবির, এগুলো কি বলো? ও না তোর বউ, ওকে কাজ করতে দিবি কেন? আমি আর কোনো কথা বলতে চাই না। সবাইকে আজ আমি ছুটি দিয়ে দিচ্ছি। আবির, কেন মেয়েটার সাথে এরকম করছিস? পুরোনো দিনের কথা যদি তোমাকে মনে করিয়ে দেই তাহলে হয়তো তুমিও ওর সাথে এই রকম করবে। কি কথা বল আমাকে। পরে কোনো এক সময় বলবো। কিছুক্ষণ পর ফারজানা বলল, ঠিক আছে, আমি সব কাজ করতে রাজি। মনে থাকে যেন। এটা বলে আমি অফিসে চলে আসি। অফিসের সব কাজ শেষ করে
সন্ধ্যা 7টার সময় বাড়িতে চলে আসি। এসে খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসি। এসে দেখি ফারজানা সোফায় শুয়ে আছে, তাই আমি ওকে ডাক দিলাম। প্লিজ আবির, আজকে আমি অনেক ক্লান্ত, বাড়িতে অনেক কাজ করেছি, সারা শরীর ব্যথা। তুই আসবি কি না? তোকে তো পাপের শাস্তি দিতে হবে, আরও যে কত কি হবে। আমি ওর কাছে চলে গেলাম আর যাবার সাথে সাথে ও আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমারও শেষ, এখন যা, আমার কাজ শেষ। আবির, আমি উঠতে পারছি না। তবুও তোকে উঠতে হবে। সোফায় আমি ঘুমাতে পারি না, রাতে আমার ঘুমাতে অনেক কষ্ট হয়। তোকে আমি বিয়ে করেছি তো এইগুলো করব। তাই আর 6 মাস পর এমনিতেই ডিভোর্স হয়ে যাবি। তোকে শুধু একটা জিনিস বোঝানোর জন্য বিয়ে করেছি, কাউকে কষ্ট দিলে তার কেমন লাগে। আমি আগেই আমার ভুলগুলো বুঝতে পেরেছি। তুমি কলেজ থেকে চলে আসার পরে তখন আমি তোমার কথা শুধু মনে পড়তো। এখন আর ন্যাকা কান্না করা লাগবে না। আমি আবার সোফায় চলে আসি আর ভাবতে আসি, তাহলে কি আমাকে সত্যি সত্যি 6 মাস পরে ডিভোর্স দিবে? তাহলে আমি বাঁচবো কিভাবে? এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। সকাল সকাল আবিরের ডাক। তোকে বলছি না এত সকাল পর্যন্ত ঘুমাবি না। তুই ঘুমালে বাড়ির এত কাজ করবে কে? আমি উঠতেছি। আর শোন, আমার আগে উঠতে হবে তোকে সব সময়। আর যদি আমি তোর আগে উঠি তাহলে তোর খবর আছে। এরপর থেকে আমি যদি তোর আগে উঠি তাহলে বুঝবি তুই শেষ। ঠিক আছে, এর থেকে আমি তোমার আগে উঠবো। এটা বলে আমি ফ্রেশ হয়ে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম আবির আমাকে ডাকতেছে, তাই আমি তাড়াতাড়ি ওর কাছে চলে আসি। ফারজানা, আমি অফিসে যাব, আমার শার্ট নিয়ে আয়। ঠিক আছে, আমি আনতে আসি। আমি ওর শার্ট আনতে গেলাম, কিছুক্ষণ পরে নিয়ে আসলাম। এই নাও। কি হলো? আমি আবার কি করলাম? হারামির বাচ্চা, তোকে শুধু শার্ট আনতে বলছি, সাথে প্যান্ট আনবে কে? সরি, আমি বুঝতে পারিনি। আর যদি একটা ভুল করো তাহলে তো গলা চেপে মেরে ফেলবো। আমি আবার প্যান্ট নিয়ে আসলাম ওর কাছে। কিছুক্ষণ পর ওকে দিয়ে দিলাম, তারপরে বললাম, এই কিছু খাবা না? সেটা আমি বুঝবো, তোর কিছু বলা লাগবে না। তুই এখন কাজ করতে যা। আমি গিয়ে আবিরের জন্য খাবার নিয়ে আসলাম, তারপরে বললাম, এগুলো খেয়ে নাও। আমি খাওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পর আমি বললাম, এগুলো কে রান্না করেছে? আমি রান্না করেছি। ওয়াক থু ওয়াক। কি হয়েছে? হারামির বাচ্চা, এগুলো কোনো খাবারের ভিতর পড়েছে? আমি সব কিছু ওর দিকে ছুঁড়ে মারলাম। আমি তো ভালোভাবেই রান্না করেছি। তাহলে এগুলো কি তোকে এর চেয়ে ভালো রান্না করা শিখতে হবে? ঠিক আছে। এটা বলে ফারজানা চলে গেল। আসলে খাবারটা অনেক ভালো হয়েছে। আমি তোকে অত্যাচার করব তার জন্যই এটা করেছি। আমি রেডি হয়ে অফিসে চলে আসি। আমি ছাদের এক পাশে দাঁড়িয়ে আছি আর আমার চোখ থেকে পানি পড়তেছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এইভাবে 1 মাস কেটে গেল। এই কয়দিনে আবির আমাকে অনেক অত্যাচার করেছে আর বাড়ির সব কাজ করাতে। কিন্তু আবির যখন ডিভোর্সের কথা বলে তখন আমার মনটা খারাপ হয়ে যায়। একদিন ঘর মুছতে আসছি, এর ভেতরে আম্মু আসলো আমার কাছে। ফারজানা, তোমাকে কাজ করতে আমি বারণ করেছি না? আম্মু, এটা আমার পাপের শাস্তি, আর কিছু না। আবির তোমার সাথে এরকম করে কেন বলো তো? আমি আবিরের সাথে যেটা করেছি ও আমার সাথে এটা করতে আসে। তুমি কি করেছো আবিরের সাথে বলো তো? তা অনেক কথা, পরে কোনো সময় বলবো। আমাকে এখন বলতে হবে, আমি এখনই শুনবো। তারপর ঘটে যাওয়া সব ঘটনা আম্মুর কাছে বলা শুরু করে দিলাম। আম্মু, তোমার ছেলেকে আমি কলেজ থেকে তাড়িয়েছি আর ওকে মিথ্যা অপবাদ দিয়েছি। তাতে আবিরের কোনো দোষ ছিল না। আবির কলেজ থেকে যে সময় বের হয়ে এসেছে তখন আমি ওকে অনেক মিস করা শুরু করে দিলাম। প্রতিদিন আমার বান্ধবীর সাথে ওর কথা বলতাম। আমি নিজের ভুল যখন বুঝতে পারি তখন আমার অনেক খারাপ লাগে। আবির চলে আসার পরে আমি প্রতিদিন মন খারাপ করে বসে থাকতাম। একদিন আমার বান্ধবী বলল, কিরে ফারজানা, এভাবে মন খারাপ করে থাকো কেন? সাথী, আবিরের সাথে আমার এটা করা ঠিক হয়নি। যা হয়েছে বাদ দে তো। আমার শুধু ওর কথা মনে পড়তে আছে। কি করব বুঝতে আসি না। কেন যে এটা করলাম? ও শুধু আমার কাছে একটু ভালোবাসাই চেয়েছিল, তাই না? ভাবছি ওর কাছে ক্ষমা চাবো, কিন্তু ও বলে বাড়িতে চলে গিয়েছে। তুই কি ওর প্রেমে পড়ে গেছিস নাকি? জানি না, তবে যেভাবেই হোক আমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। আচ্ছা, আসলে না হয় ক্ষমা চাবি। এখন চল, ক্লাসে যাব। ওকে আমাকে ক্ষমা করবে? চল, ক্লাসে যাব। এইভাবেই আমি আবিরকে মিস করা শুরু করে দিই। আর আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগতো। তারপরে আব্বু আমাকে অনেক জায়গায় বিয়ে ঠিক করে
বাট আমি রাজি হইনি। শুধু আমার একটাই আশা ছিল আমি আবিরের কাছে ক্ষমা চাবো। কিন্তু আব্বু একদিন বলেছে যে এই ছেলেকে বিয়ে না করলে সে নাকি মারা যাবে। আমি বিয়েতে রাজি ছিলাম না, তারপরে বিয়ে হয়ে গেল। আর বাসর ঘরে এসে দেখি আবিরের সাথেই আমার বিয়ে হয়েছে। আমি তখন অনেক খুশি হয়েছিলাম। যখন ও যে সময়ে এসব ধরনের কথা বলল, তখন আমার অনেক খারাপ লাগা শুরু করলো। আম্মু, আমি আবির সারা জীবন ধরে দাসী হয়ে থাকবো, তবুও যেন আমাকে ডিভোর্স না দেয়, তাহলে আমি আর বাঁচবো না। আচ্ছা দেখি আমি কি করতে পারি, আর তুমি কোনো চিন্তাই করো না। আম্মু প্লিজ, এটাও কি একটু বোঝায়েন? ও তো আমার একটা কথা শোনে না। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমাকে কেউ ডিভোর্স দিতে পারবে না। আর এখন তোমার আর কোনো কাজ করা লাগবে না। না, আমি সব কাজই করি, তাহলে আবির রাগ করবে। আমি করতে বারণ করেছি না? কাজ করার লাগবে না, এখন তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো। আমি আমার রুমে চলে আসি। আমার রুমের পাশে একটা আলমারি, তাই আমি কি মনে করে যেন খুলতে লাগলাম। আলমারিটার ভেতর আমি একটা ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিটায় অনেক ধুলাবালি লেগে আছে, তাই আমি হাত দিয়ে মোছা শুরু করলাম। আমি ডায়েরিটা নিয়ে রুমে এসে শুয়ে পড়ি। মনে হয় ডায়েরিটা অনেক পুরনো। মনে মনে ভাবলাম কি আছে এই ডায়েরিতে। আমি ডায়েরিটা খোলা শুরু করে দিলাম। খুলে আমি তো অবাক। খুলে আমি আমার একটা ছবি দেখতে পেলাম, গোলাপি জামা পরা। আমি যে সময় ইন্টার ফার্স্ট ইয়ারের নবীন বরণের দিনে এই জামাটা পরেছিলাম। আমি কিছু লেখাপড়া শুরু করে দিলাম। আজ আবিরের ডায়েরি। আজ নবীনবরণ অনুষ্ঠান হইতেছিল। আমি তাকে দেখে আমার অনেক ভালো লাগছিল। মনে হয় ওর সাথে আমার কত বছরের পরিচয়। আমার শুধু তার কথাই মনে পড়ে, কিছুতেই তাকে ভুলতে পারছি না। চোখ বুঝলেই শুধু তার ছবিটা আমার চোখে ভেসে ওঠে। মেয়েটির নামও জানতে পারলাম না। সে কি আমাকে ভালোবাসবে? আমি তাকে আমার মনে জায়গা দিয়ে ফেলেছি। এখন বুঝতে পারলাম ডায়েরিটা কার। ডায়েরির পাতা পড়ে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। তাহলে ও আমাকে এতটাই ভালোবাসতো, আর আমি শুধু ওকে অপমানই করেছি। চোখ পড়লো ডায়েরির শেষ পাতায়। আবিরের ডায়েরি। ফারজান, আমি তো তোর কাছে একটু ভালোবাসাই চেয়েছিলাম। তার বিনিময়ে তুই আমাকে সবার সামনে অপমান আর মারধর করলি। অবশেষে তুই মিথ্যা অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দিলি। আমি জীবনেও এটা ভাবতে পারিনি। তবে একটা কথা আজও শুনে রাখ, তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। সারা জীবন তোকে ঘৃণা করেই যাব। আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। আমি ওর সাথে এইভাবে করাটা ঠিক হয়নি। তাহলে ও কি আমাকে কোনোদিনও ক্ষমা করবে না? আমি ডায়েরির পাতা আর পড়লাম না। কারণটা হলো আমার অনেক খারাপ লাগতেছে। আমি ডায়েরিটা যথাস্থানে রেখে দিলাম, তারপরে শুয়ে পড়লাম। আমি এখন কি যে করবো এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। এই হারামির বাচ্চা, তোকে আমি কাজ করতে বলিনি, আর তুই পড়ে পড়ে ঘুমাতে আসিস কেন? আম্মু আমাকে কোনো কাজ করতে দেয়নি। তুই বানিয়ে বানিয়ে আম্মুকে কি বলেছিস? তুই নাকি আমাকে ভালোবেসে ফেলেছিলি। তোর এই মিথ্যা দিয়ে আম্মুকে বোকা বানাতে পারবি, কিন্তু আমাকে কোনো দিনও পারবি না। আর ভাবছো কি তোকে আমি মেনে নিব? যা ভাবছো ভুল ভাবছো। তোকে আমি কোনো দিনও মেনে নিব না। আর কয়দিন পরে ডিভোর্স দিয়ে দিব। আমি গিয়ে আবিরের পায়ে পড়ে গেলাম। আবির, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তোমার কথা। ভাবছি আমি অহংকারী ছিলাম। তবে তুমি চলে আসার পরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। এটা বলা মাত্র আমার চুল ধরে আবার মারা শুরু করে দিল। তোর মতো মেয়ে ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতা নেই। আর আমি যেটা বলেছি সেটাই হবে। তুই আসো আর কয়দিন, তারপরে তুই তোর বাড়িতে চলে যাবি। আমি কোথাও যাব না, আমি তোমার বাড়িতেই থাকবো। দয়া করে আমাকে ডিভোর্স দিও না। তা তো কিছুদিন পরেই দেখতে পারবি। আমি এসে শুয়ে পড়ি। কিছুদিন পরে ফারজানা আসলো, এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি বললাম, আজ আর আমার মুড নেই, তুই সোফায় গিয়ে শুয়ে পড়। আর শোন, কালকে যেন শুনি না আম্মু কাজ করেছে, তাহলে তোর কিন্তু খবর আছে। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। কিছুক্ষণ পর ফারজানা চলে গেল। ওকে যখন আমি মারি তখন আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। কি করব, ওকে তো পাপের শাস্তি দিতেই হবে। আমাকে অত অপমান করেছে। যখনই ওর অপমানের কথা মনে পড়ে যায় তখন ওকে মেরে ফেলতে ইচ্ছে করে। আমি তোকে কোনো দিনও মেনে নিব না আম্মু বলে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি আবারও বাড়ির সব কাজ করা শুরু করে দিই। আম্মু বারণ করেছে, তবুও তার কথা শুনিনি। এইভাবে আরো কয়েকদিন কেটে গেল। আমি প্রতিদিন ওর কাছে ক্ষমা চেতাম, কিন্তু ও করতো না। তার বিনিময়ে আমার শুধু মারধর করত। ও যখন ঘুমাতো
তখন আমি ওর পা জড়িয়ে ধরে কান্না করতাম। একদিন রাতে বাড়ির কাজ করতে এসে এর ভেতরে আবির আসলো আমার কাছে। শোন, আজ তোকে ডিভোর্স দিব। আজ রাত 10টায় ডিভোর্স পেপার দিবে, সাইনটা করে দিস। আবির প্লিজ আমাকে ডিভোর্স দিও না, তুমি যেটা বলছো আমি তো সেটাই করতে আসি। তোকে আমি 6 মাসের জন্য বিয়ে করেছি, আমার কাজও শেষ, আর তোকে শাস্তি দেওয়া আমার শেষ। এখন আমি আর তোকে রাখতে চাই না। আমি আবিরের পা জড়িয়ে ধরলাম। এখন আর ন্যাকা কান্না করা লাগবে না, এটা বলে আমি ওকে সরিয়ে দিলাম। তারপরে আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে ডিভোর্স পেপার আনতে বের হব। এমন সময় আম্মু আসলো আমার রুমে, আর এসে আমার গালে কষে একটা চড় দিল। তুই ওকে ডিভোর্স দেবে না? আচ্ছা দেখ, আমি তোকে বারণ করব না, তবে এটুকু শুনে নে, তুই সাইন করলেও ও করবে না। আর আমরা দুজনেই এই বাড়ি থেকে বের হয়ে যাব, তোর বাড়িতে তুই থাকবি। আম্মু তুমি বের হবে কেন? বের হবে তো ও এখন আমার মেয়ে, আর আমি ওর সাথে বের হয়ে যাব। আবির ও না হয়ে ভুল করেছে, তার জন্য তুই আর ওকে কত শাস্তি দিবি? প্রতিদিন ওকে কাঁদতে দেখতাম। এটা ওর পাপের শাস্তি। আচ্ছা আমরা বের হয়ে যাচ্ছি, তোর বাড়িতে তুই থাক। তোমরা যাবা কোথায় বলো তো? যেদিকে দু চোখ যায় আমরা সেদিকে যাব। কি করব বুঝতে পারছি না। তাহলে ওকে কি মেনে নিতেই হবে? দেখতে পেলাম আম্মু চলে যেতে লাগলো, তাই আমি বললাম, ওই আম্মু, আমি ফারজানাকে মেনে নিলাম, তবুও। সত্যিই তো। আর শোন, ওকে যদি আর কিছু বলো তাহলে আমার লাশ দেখবি। আর কিছু বলবো না এখন। বলো তো তোমার মেয়েটা কোথায়? দেখেছি ছাদে উঠেছে কান্না করতে করতে। আমিও ছাদে চলে এসে ওকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর দেখতে পেলাম ও মন খারাপ করে একপাশে দাঁড়িয়েছে। আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম, আমাকেও চুপ হয়ে গেল। তাই আমি বললাম, কি হলো, আমার বউটা কথা বলবে না? আমাকে ডিভোর্স দিবে বলে তো আমি কথা বলবো কিভাবে? আমি তোমাকে মেনে নিয়েছি আজকে। এটা বলা মাত্রই আমি আবিরকে জড়িয়ে ধরলাম। ওই স্যার, কান্না করা লাগবে না, অনেক কান্না করেছেন। আজকে আর এই কান্না শেষ হবে না, এটা হলো সুখের কান্না। আবির আমাকে কি তুমি ক্ষমা করেছো? ক্ষমা করে দিয়েছি। চলো রুমে যাব, অনেক রাত হয়ে গিয়েছে। চলো। আমরা ছাদ থেকে নিচে নামতে যাব। এমন সময় আম্মু বলল, কি দুজনের রাগ অভিমান ভেঙেছে? ভেঙেছে। আবির, এভাবে দুজন সারা জীবন একসাথেই থাকবি। ঠিক আছে। এটা বলে দুজনের রুমে চলে আসি। এসেই দুজনে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ফারজানা বলল, এই যে শোনো না, আজকেও কি আমাকে সোফায় যেতে হবে? না গো পাগলি, আজ থেকে তুমি আমার সাথেই ঘুমাবে। তাই? দেখেছো কাউকে কষ্ট দিলে তার কেমন লাগে? এটা বলে আমাকে আর লজ্জা দিও না, আমি এখন সব বুঝতে পেরেছি। ফারজানা গিয়ে জড়িয়ে ধরলাম, আর ফারজানাও আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি বললাম, ওই বউ, আমাকে আজ একটু আদর করো না। এই শোনো, আজ না কাল করব। আজ সারা রাত দুজন এইভাবে জড়িয়ে ধরে থাকবো। না, আমার এতে শুধু হবে না, আমার আদরও লাগবে। এই কাছে আসো আবির। কাছে আসার সাথে সাথে আমার ঠোঁট আর ওর ঠোঁট এক করে দিলাম। বাকিটা আর বললাম না, বেবি নিয়ে যেদিন ফিরবো সেদিন বলবো। এখন আপনারা যান, আর গল্পটা কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না।